আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দা ফারানস নোটস চ্যানেল। সো অনেকদিন পর চলে আসলাম তোমাদের সামনে এসএসসি পরীক্ষা। তো এইটা নিয়ে আমাকে অন্যান্য বিভিন্ন কমেন্ট বক্সে বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করতেছে যে ভাইয়া এই সাবজেক্টে কিভাবে পড়বো, এইটা পারি না কিভাবে পড়বো, এবং পেজের ইনবক্সে অনেক মেসেজ আসছে। আমি আমার ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম কেননা একটু সুযোগ পেলাম ভিডিও বানিয়ে নেওয়া যাক। তো চলো আজকে আমি সায়েন্স, আর্টস, কমার্সের এই তিনটা গ্রুপের যে কমন সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং আইসিটি এইটা নিয়ে কথা বলবো, এবং সংক্ষেপে যেহেতু তোমাদের সময় কম, এই সময় যাদের সিলেবাস বাকি রয়েছে তাদের ক্ষেত্রে আমার বিশেষ কিছু বলার নেই, কেননা সিলেবাস শেষ করার মতো পর্যাপ্ত টাইম এখন কিন্তু নেই। সো তোমাদের যেহেতু 15 তারিখে এসএসসি পরীক্ষা, তোমাদেরকে আমি প্রথমে বলে নেই, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন, তোমরা যে কোনো গ্রুপেরই শিক্ষার্থী হও না কেন, তোমাদের কিন্তু এখন নতুন কোনো বিষয় শেখার সময়টা এখন নেই। এখন মূলত হচ্ছে তোমাদের রিভিশন টাইম। তোমরা এতদিন যা যা শিখেছো সবগুলোর ওপর একটা মেইন রিভিশন তোমরা এখন দিবে। হতে পারে তোমরা একটা জিনিস বাদ দিয়ে দিয়েছো সিলেবাসে, কিন্তু সেটা যদি গুরুত্বপূর্ণ হয় সেটা শেখারও কিন্তু তোমাদেরকে কম সময়ে সেটা শিখে ফেলতে হবে, সেই সময় কিন্তু আর নেই। সেজন্য বলবো যাদের এখনো বাকি রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেটা শেষ করে ফেলো। এছাড়া অনেক কঠিন জিনিস রয়েছে যেগুলো আমরা মনে করি যে এসএসসি পরীক্ষার জন্য বা বোর্ড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেই কঠিন জিনিসগুলো শেখার ক্ষেত্রেই আমরা এই বাকি সময়গুলো ব্যয় করি, কিন্তু সেটা একেবারেই নয়। তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে থাকো, তোমরা শিওরলি বুঝতে পারবে যে বোর্ডে কিন্তু কঠিন কিছুই আসে না। জাস্ট প্রত্যেকটা বোর্ড তোমরা যদি ভালোভাবে প্রতি সালের দেখো, তোমরা যদি 2016 থেকে 2022 পর্যন্ত দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন টপিকটি, কোন অধ্যায়টি তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং ঘুরিয়ে ফিরিয়ে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে, হোক সেটা যে কোনো বিষয়। বাংলার ক্ষেত্রে অনেকের দেখলাম রাইটিং এ প্রবলেমের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, সবগুলো তো আর মুখস্থ করা সম্ভব না, রচনা তো একেবারেই না, ভাব সম্প্রসারণ এতগুলো, হোক সেটা বই যেগুলো দেওয়া আছে সেগুলো অথবা অনুশীলনের গুলো, তোমরা গাইডে টেস্ট পেপারে দেখে নিবে যে কোন ভাব সম্প্রসারণ বেশি বেশি এসেছে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সালে, সেটা কিন্তু পাশে দেওয়া থাকে। তোমরা সেখান থেকে আইডিয়া নিতে পারো, মূল থিমটা তোমরা কনজিউম করতে পারো, কিন্তু তোমরা পুরো ভাব সম্প্রসারণ কিন্তু পড়ে কখনোই শেষ করতে পারবে না রাইটিং এর ক্ষেত্রে। আবার সারাংশ অথবা সারমর্ম ক্ষেত্রে অনেকে দুইটাই পড়ে, এটা কিন্তু টোটালি টাইম ওয়েস্ট। কিন্তু তোমাদেরকে যেহেতু একটাই লিখতে হবে, তোমরা যে কোনো একটা ভালোভাবে পড়ো এবং যে কোনো একটাই ভালোভাবে ধারণা নাও। এবং আমার মনে হয়, এবং আমি যা দেখেছি, বোর্ড বইয়ের বাইরে থেকে আসে না, তাই বোর্ড বইয়ে যেগুলো বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে বারবার এসেছে সেগুলোই বেশি করে ধারণা নিলে আমার মনে হয় ভালো হয়। আর রচনার ক্ষেত্রে আরেকটা কথা বলি, রচনা যেহেতু মুখস্থ করে মনে রাখা সম্ভব না, তাই সেটা পড়ার চেষ্টা করাও উচিত না। তোমরা কি করবে, যে গুরুত্বপূর্ণ রচনাগুলো তোমরা যদি অ্যানালাইসিস করার টাইম পাও, তাহলে তোমরা জাস্ট সেগুলোর পয়েন্টগুলো মুখস্থ করবে। রচনার মূল বিষয়টি কি এবং সেখানে যে পয়েন্টগুলো থাকে, ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত কমপক্ষে 10 থেকে 15টা পয়েন্ট তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে সেই কিন্তু তোমরা পয়েন্টের নাম শুনেই ধারণা করে লিখতে পারবে বলে আমি মনে করি। এবং এটা লিখতে পারা উচিত অ্যাজ এ এসএসসি এক্সামিনি। তোমাদের অবশ্যই পয়েন্টের উপর ধারণা থাকতে হবে এবং সেই ধারণা থেকেই লিখতে হবে, কেননা ভবিষ্যতে তোমাদের আরো বড় বড় রচনা লিখতে হবে। আরেকটি বিষয় অনেকে কোশ্চেন করে থাকে যে কয় পৃষ্ঠা লিখবো, সৃজনশীল কয় পৃষ্ঠা, রচনা, ভাব সম্প্রসারণ কয় পৃষ্ঠা। এগুলো নির্দিষ্ট করে দেওয়া নাই, কিন্তু স্ট্যান্ডার্ড মান যেটা বেশিরভাগ শিক্ষকেরাই বলে থাকেন যে তোমাদের সৃজনশীল 5 পৃষ্ঠা স্ট্যান্ডার্ড, তোমাদের ক খ 1 পৃষ্ঠা, গ 2 পৃষ্ঠা, ঘ 2 পৃষ্ঠা, অথবা গ 1.5 পৃষ্ঠা, ঘ 2 পৃষ্ঠা, 4.5 থেকে 5 পৃষ্ঠা। কেউ যদি 5.5 পৃষ্ঠা লিখতে পারো, যে গ 2 পৃষ্ঠা এবং ঘ 2.5 পৃষ্ঠা, যদি সময়ের মধ্যে তোমরা যদি ম্যানেজ করতে পারো তাহলে তো অনেক ভালো হয়। তারপরে আরেকটা বিষয়, ভাব সম্প্রসারণ আমার মনে হয় 2 পৃষ্ঠা লিখতে পারলে এটা আমার জন্য যথেষ্ট। আর রচনার ক্ষেত্রে তোমাদের যদি নাম্বারটা আমি ঠিক জানি না রচনায় কত নাম্বার, যদি 10 নম্বর থাকে তাহলে অবশ্যই কমপক্ষে 10 থেকে 12 পৃষ্ঠা লিখতে হবে। 15 নম্বর থাকলে তোমাদের অবশ্যই 15 থেকে 15 পৃষ্ঠা সর্বোচ্চ লিখলে আমার মনে হয় যথেষ্ট, 12 থেকে 13 পৃষ্ঠা লিখলেও হয়। আর ব্যাকরণের ক্ষেত্রে বলবো উদাহরণগুলো বেশি করে দেখতে, যেহেতু তোমাদের এমসিকিউ উদাহরণ থেকে বেশি আছে। তোমাদের সংজ্ঞা পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, হোক সেটা সমাস কিংবা সন্ধি অথবা যে কোনো টপিক, যেগুলোর উদাহরণ আছে উদাহরণ মুখস্থ করলে বইয়ের উদাহরণগুলো তাহলেই হবে। আর বোর্ড কোশ্চেন গুলো এমসিকিউ অবশ্যই আশা করি তোমরা এতদিন প্র্যাকটিস করেছো, না করলে দেখে নিতে পারো। আর বাংলার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, অনেকের যে কবি পরিচিতি, লেখক পরিচিতি এগুলো পড়ে শেষ করে ফেলে, এগুলো পড়ার কোনো দরকার নাই, এগুলো ইউজলেস জিনিস। এগুলো তোমাদের সর্বোচ্চ আসলে একটা অথবা দুইটা এমসিকিউ আসলেও আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আসে না। এখন তুমি যদি 1 আর 2 নাম্বারের জন্য সবগুলো সময় নষ্ট করো এবং তুমি মনেও রাখতে পারবে না, তোমার চেষ্টা করে তো লাভই নাই। তাই বলবো যে লেখক পরিচিতির যে জন্মসাল, মৃত্যুসাল এগুলো বাদ দিতে। হয়তো পিতামাতার নাম তুমি টাইম পেলে মুখস্থ করতেও পারো, রিডিং পড়তেও পারো, কিন্তু জন্মসাল, মৃত্যুসাল এগুলো একেবারে টাইম ওয়েস্ট, এগুলো পড়ার কোনো দরকার নেই।
ইংলিশের ক্ষেত্রে আমি বলবো, ইংলিশে যেহেতু সাগরের কোন পার থেকে তোমাদেরকে এক বালতি পানি তুলে এনে প্রশ্নে দিবে, এটা তোমরা কেউই বলতে পারবে না, হোক সেটা ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার। বলার কিছুই নাই। সেকেন্ড পেপারের জন্য জাস্ট তোমাদেরকে প্র্যাকটিস আর প্র্যাকটিস করতে হবে। আর কপালে যা থাকে, তোমার যদি প্র্যাকটিস ভালো হয় তাহলে তুমি অবশ্যই আটকাবে না খুব বেশি জায়গা। আর এখন তোমরা মডেল টেস্ট বেশি করে প্র্যাকটিস করতে পারো, এটাই থাকবে আমার তরফ থেকে সাজেশন। তাছাড়া ইংলিশের জন্য বিশেষ কোনো সাজেশন নেই। আর আইসিটির ক্ষেত্রে, আইসিটি যেহেতু তোমাদের জাস্ট এমসিকিউ, তো তোমরা ভালো করে বোর্ড বইটা পড়বে। আমি জানি ক্লাস 10 বোর্ড বই কিছুই নাই, কিন্তু তাও পড়তে হবে। আর তোমাদের গাইডটা অবশ্যই আইসিটির ক্ষেত্রে লাগবে টেস্ট পেপারে এমসিকিউ গুলো প্র্যাকটিস করার জন্য। ছোটখাটো জ্ঞানমূলক প্রশ্ন, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাদের মার্ক তোলা যেহেতু সহজ, মার্ক কাটা যাও কিন্তু সহজ। তো সেই ব্যাপারে যেন এমসিকিউ ভুল না যায়, সেজন্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং ভালো করে পড়তে হবে। এবং এটা হচ্ছে সেই রিভিশন দেওয়ার সময় মূল মূল টপিক গুলো যেখান থেকে বেশি এমসিকিউ আসে, সেগুলো তোমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। আর্টস কমার্সের আমি যেহেতু বিশেষ কিছু জানি না, তাই আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের ব্যাপারে বলতে পারবো। তোমাদের সায়েন্সের যে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলোর ক্ষেত্রে তোমরা কি করতে পারো? প্রথমে বলেছি যে নতুন কোনো কিছু শিখবে না। তারপরে তোমরা টেস্ট পেপারে দেখবে যে অনেক কিছু কঠিন দেওয়া হয়, সেটা তোমাদের বিভিন্ন টেস্ট পরীক্ষা, বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষা হয়, সেখানে বিভিন্ন পেঁচানো ম্যাথ আসে। তোমরা কিন্তু বোর্ডে কখনোই এরকম কোনো ম্যাথ দেখবে না, তোমরা যদি টেস্ট পেপারটা ভালো করে কমপ্লিট করে থাকো। এবং আমার কথার সাথে মিল খুঁজে পাবে যে তোমরা বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নে যে কঠিন প্রশ্নগুলো পাবে, বোর্ডে কিন্তু কখনোই সেখান থেকে আসে না। যদি আসেও, কুমিল্লা বোর্ড অথবা এরকম দিনাজপুর বোর্ডে খুবই রেয়ারলি একবার অথবা দুইবার। তাই সেটা তোমাদেরকে দেখার প্রয়োজন নাই। তোমরা এখন সহজ জিনিসগুলো রিভিশন দাও, সূত্রগুলোর উপর ফোকাস করো। এখন তোমরা যদি কমপ্লিকেটেড বিষয়গুলো দেখতে যাও, তোমরা কিন্তু সহজ বিষয়গুলো পরীক্ষা হলে ভুল করবে। আর এমসিকিউ তোমাদের ফিজিক্স, ম্যাথের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। 25 মিনিট অথবা যে সময়ের মধ্যে শেষ করতে পারা খুবই একটা টাফ চ্যালেঞ্জ। তোমাদেরকে অবশ্যই আগে থেকে প্র্যাকটিস থাকতে হবে। এখনো 15 দিন তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো বিভিন্ন পড়ার পাশাপাশি একটা নির্দিষ্ট সময় নিয়ে টেস্ট পেপারের শেষে যে মডেল টেস্ট গুলো থাকে, সেগুলো তোমরা সময় ধরে প্র্যাকটিস করতে পারো। তোমার অনেক ইফেক্টিভ হবে, বিশ্বাস করো। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো, তোমরা যদি টেস্ট পেপার খুলে যে কোনো অধ্যায়ে দেখো, ঘুরে ফিরে দেখবা একই ম্যাথ গুলো বারবার আসছে। তোমরা সর্বপ্রথম ওই ম্যাথ গুলো বারবার ট্রাই করো। হোক তোমার কাছে সেটা সহজ লাগছে, কিন্তু সহজ লাগতেছে বলে তুমি সেটা প্র্যাকটিস করবা না তা না। সহজ লাগলেও সেটা তুমি লিখে প্র্যাকটিস করবা, জাস্ট দেখবা না, লিখে প্র্যাকটিস করবা। আর কঠিন লাগলেও লিখে প্র্যাকটিস করবা, কিন্তু খুব বেশি কঠিনে যাওয়া যাবে না, খুব বেশি কমপ্লিকেটেডে যাওয়া যাবে না। যেগুলো বোর্ড কোশ্চেন সেগুলোর মধ্যে প্র্যাকটিসে থাকো। অনেকে চিন্তা করে কলেজ লাইফে অথবা কলেজে অ্যাডমিশন দেবো এই সেই, এখন থেকে প্র্যাকটিস করি। কিন্তু তোমার যদি কঠিন ম্যাথ করতে যে তোমার বোর্ড পরীক্ষায় কোনো সমস্যা হয়, তোমার কিন্তু অ্যাডমিশনের কোনো লাভ নেই, তাই না? তাই আগে এসএসসিটা পার করো, অ্যাডমিশনও বিশেষ করে এগুলোর প্রভাব পড়বে না, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে। এটা গেল হচ্ছে ম্যাথের ব্যাপার। ফিজিক্সের ক্ষেত্রেও তাই, বেসিক ক্লিয়ার রাখো, তোমার বইয়ের থেকে রিডিং পড়ো, টেস্ট পেপার সলিউশন করো, টাইপ গুলো তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, তরঙ্গ অধ্যায় কিন্তু প্রতিবারই একটা না একটা কোশ্চেন আসে এবং খুবই ইজি কোশ্চেন। এবং এই অধ্যায় থেকে তুমি যদি একটা সিকিউ নিশ্চিত করতে পারো, তাহলে তোমার জন্য অনেক অনেক ভালো হয়, কেননা এখান থেকে সবই পারা যায়। আর এটা মনে রাখবে, তোমাদের এখন যে অধ্যায়গুলো পারো, সেই অধ্যায়গুলো যাতে খুব ভালোভাবে পারো, যেটা পারো খুব যেন ভালোভাবে এখান থেকে কোশ্চেন আসলে যেন মিস না যায়, এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমি বলছি। আর কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের 1 থেকে 7 আর 11 অধ্যায় আমার জানা মতে, যেহেতু আমাদের একই সিলেবাস ছিল, যারা জৈব যৌগ পারো তাদের জন্য অনেক ভালো, তোমরা এখান থেকে 2টা সিকিউ এমনিতেই পেয়ে যাবে। যারা চ্যাপ্টার 6 পারো, এখান থেকে ম্যাথ আসলে কাটার কোনো সুযোগ নাই, চ্যাপ্টার 3 থেকে ম্যাথ আসলেও কাটার কোনো সুযোগ নাই। যারা কেমিস্ট্রির ম্যাথ পছন্দ করো এবং ভালো করে প্র্যাকটিস করেছো, তাদের জন্য তো অনেক ভালো। কেননা তোমরা জানো, তোমরা যদি ম্যাথ অ্যাটেম্প্ট করো, তোমাদের কিন্তু যদি সঠিক হয়, নাম্বার কাটার কোনো চান্স নাই। যদি সেখানে বর্ণনামূলক প্রশ্ন লিখতে যাও, 1-2 নাম্বার হাতে রেখেই দেয়। আর জৈব যৌগের ক্ষেত্রে তুমি যদি বর্ণনামূলক প্রশ্ন হয়, কিন্তু তুমি যদি বিক্রিয়া সবগুলো ঠিক মতো লিখতে পারো, তোমার 1 নাম্বারও কাটে না। তাই সেজন্য তোমাদের ম্যাথ এবং জৈব যৌগ খুবই একটা প্লাস পয়েন্ট, তোমরা যদি ভালোভাবে পারো এবং এতদিন যদি এগুলো প্র্যাকটিস করে থাকো, এগুলো প্র্যাকটিস করো। আর বর্ণনামূলক প্রশ্নের জন্য 7 নম্বর চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। এখানে তুমি যদি ভালোভাবে লিখতে পারো বর্ণনামূলকও, টিচার ভালো থাকলে 4-এ 4 এবং 3-এ 3 দিয়ে দেয়। আর চতুর্থ অধ্যায়ের উপর তোমাদের যে পর্যায় সারণী, সেটার উপর কিন্তু তোমার ভালো আয়ত্ত থাকতে হবে, কোন গ্রুপে কয় নাম্বার মূল, তারপরে পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এগুলো তোমরা এতদিন যদি অ্যানালাইসিস করে থাকো টেস্ট পেপার, অবশ্যই বুঝেই থাকবে। অথবা এখনো যে কয়দিন সময় আছে তুমি ট্রাই করো, সবকিছু বাদ দে, সকল ডিস্ট্রাকশন বাদ দিয়ে যদি ট্রাই করো, ইনশাল্লাহ হয়ে যাবে।
আর বায়োলজির ব্যাপারে বলতে গেলে এখন নতুন করে কিছুই বলার নাই, বায়োলজি সম্পূর্ণটাই মুখস্থের ব্যাপার। তুমি যদি এতদিন না করে থাকো, 15 দিনে তুমি হাজার চেষ্টা করেও পারবা না। যে যাই বলো, তোমার এতদিনে যদি পড়ায় মন না বসে, 15 দিনেও তুমি পড়তে যে দেখবা, মানে একটা ধরবে মনে হবে এটা বাকি আছে, ওইটা পড়তে যাবো আরেকটা ভুলে যাচ্ছ। যাদের পড়া শেষ তাদের জন্য বলি, সিম্পল ভাবে সেগুলো রিভিশন দিয়ে যাও। বায়োলজির ক্ষেত্রেও দেখো কোন কোন টপিক থেকে গ হয়ে বেশিবার এসেছে, এবং চিত্রগুলো প্র্যাকটিস করো। সব চিত্র প্র্যাকটিস করার দরকার নাই, গুরুত্বপূর্ণ চিত্রগুলো একটা টপিকে তোমরা যদি টেস্ট পেপার খোলো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা যদি রেগুলার স্টুডেন্ট পড়াশোনার মধ্যে থাকো এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করো, নিজেরাই বুঝতে পারবে যে কোন চিত্রটা কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। অন্য কোনো টপিকে শিফট করার, নতুন কিছু শেখার বা মুখস্থ করার প্রয়োজনীয়তা বর্তমানে নেই। তো টোটালি সামারি করতে গেলে একটা কথাই বলা হবে যে তোমরা এত বছর ধরে যা পড়েছো, ভিডিওর শুরুতে তাই বললাম যে সেগুলোই তোমরা এখন সামারি করে রিভিশন দাও ঠিকভাবে। আর আরেকটা জিনিস তোমরা করতে পারো, যে পরীক্ষার আগে তোমাদের গ্যাপ কম, মানে রিভিশন দেওয়ার সময় কম, সেই পরীক্ষার বিষয়টা আগে ভালোভাবে করো, যেন সেই কম সময় রিভিশন দিলে তুমি যাতে ভালো পরীক্ষা দিতে পারো। আর যেসব পরীক্ষার আগে 2 থেকে 3 দিন ছুটি রয়েছে এবং তুমি মনে করো যে তুমি 2 থেকে 3 দিনে ভালোভাবে রিভিশন দিতে পারবে, সেগুলো এখন হালকাভাবে পড়লেও সমস্যা নাই। যেগুলোতে কম সময় আছে সেগুলোতে বেশি জোর দাও। সো তুমি বেশি স্টাডি করতে হবে না, স্মার্ট স্টাডি করো। আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও, এবং এমনও হতে পারে তোমাদের অনেক বেশি প্রশ্ন থাকলে আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও করতে পারি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।